Hello everyone. Today we are going to read a story named The Passing Away of Bapu, written by Noyantara Segal. I was having tea. হ্যাভ কথাটার মানে হয় যে পান করা এবং খাওয়া। হ্যাভ মানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হয়, কিন্তু এখানে হ্যাভ হচ্ছে মেন ভার্ব, যেটার মানে হচ্ছে পান করা বা খাওয়া। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম। অ্যাট হোম, বাড়িতে। অন দ্য ইভিনিং মানে সন্ধেবেলায়। অফ 30th জানুয়ারি, 30শে জানুয়ারিতে। 1948, 1948 খ্রিস্টাব্দে। তাহলে 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি সন্ধেবেলায় বাড়িতে আমি চা পান করছিলাম। কে বলছে? আমাদের লেখিকা নয়নতারা সেগাল। 1948 খ্রিস্টাব্দ, তার মানে এটা স্বাধীনতা সংগ্রামের পরের বছর। ওকে, তারপর 30শে জানুয়ারি মানে আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছিলাম অগাস্ট মাসে 1947-এ। তারপর থেকে প্রায় 6-7 মাস পরের ঘটনা। ওকে, আমি চা পান করছিলাম বাড়িতে বসে সন্ধেবেলায় 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে। ওয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাকা হয়েছিল। আই ওয়াজ কল্ড, এটা প্যাসিভ ভয়েসে আছে। ওকে, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল যখন। টু বিড়লা হাউস, আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটি জরুরি টেলিফোনের দ্বারা। তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে যে ওয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা আর্জেন্ট টেলিফোনের দ্বারা আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট, শুট কথাটার মানে হচ্ছে যে গুলি করা। SHOOT, শুট মানে গুলি করা। এখানে প্যাসিভ ভয়েসে আছে, যেমন পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করেছে এটা, যে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। অন হিজ ওয়ে, তার পথে। টু আ প্রেয়ার মিটিং, মানে প্রার্থনার একটা মিটিং ছিল, প্রেয়ার মিটিং ছিল। সেখানে যখন গান্ধীজি যাচ্ছিলেন সেই পথে তাকে গুলি করে মারা হয়েছিল। আমি স্টোরিটা বলছিলাম একটু যে নাথুরাম গোডসে, সে হচ্ছে গান্ধীজিকে অ্যাকচুয়ালি সম্মান করতো, বাট কিছু মতভেদ থাকার জন্য সে ঠিক করেছিল যে গান্ধীজিকে মারবে। সে প্ল্যানটা কিরকম করেছিল? গান্ধীজিকে প্রণাম করার নাম করে গিয়ে ভেতর থেকে, জামার ভেতর থেকে বন্দুক বের করে গুলি করেছিল। তো এই যে স্টোরিটা এখানে দেওয়া নেই, বাট এখানে বলছে মহাত্মা গান্ধী মারা গেছিল, এটাই বলা আছে যে তাকে মারা হয়েছিল গুলি করে প্রেয়ার মিটিং এ। আই ওয়াজ নাম, এখানে আই মানে লেখিকা নিজেকে বলছে যে আই ওয়াজ নাম, আমি ছিলাম হতভম্ব। নাম মানে কথা বলার আর অবস্থা নেই, অবাক, অসাড়, এইগুলো। তাহলে আই ওয়াজ নাম, আমি হতবাক হয়ে পড়ে গেছিলাম। উইথ শক, আঘাতে, মানে আমি এতটাই আঘাত পেয়েছিলাম যে আমি অসাড় হয়ে গেছিলাম, আমি আর কথা বলার অবস্থায় ছিলাম না। এজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠছিলাম। আই গট ইনটু দ্য কার, গাড়ির মধ্যে যখন ঢুকছিলাম। ইনটু প্রিপোজিশনটা এখানে কেন আছে? কারণ যখন আমরা বাইরে থেকে ভেতরে প্রবেশ করার এরকম সেন্স আসে তখন ইনটু হয়। তাহলে অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে প্রবেশ করছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে। গান্ধীজিজ রিলেটিভস মানে গান্ধীজির আত্মীয় স্বজনেরা। অ্যান্ড ফলোয়ার্স, এবং অনুগামীরা। রিলেটিভস মানে আত্মীয় স্বজনরা, এবং ফলোয়ার্স মানে অনুগামীরা। হ্যাড গ্যাদার্ড, অনুগামী মানে যারা গান্ধীজিকে ফলো করতো, রিলেটিভস নয় কিন্তু ফ্যান, যাকে এখন আমরা বলি, যাকে ফ্যান বলি, যে আমি বিরাট কোহলির ফ্যান, আমি MS ধোনির ফ্যান, আমি শাহরুখ খানের ফ্যান। তো এরকম আমরা ফলোয়ার্স বলি, তো যে শাহরুখ খানের এত ফলোয়ার্স আছে, অনুগামী আছে। তাহলে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজনেরা, অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা। হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল। গ্যাদার কথাটার মানে হচ্ছে জড়ো হওয়া। হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল। রাউন্ড হিজ বডি, তার বডির চারিপাশে। কার বডির? মহাত্মা গান্ধীর বডির চারিপাশে তার আত্মীয় স্বজন এবং অনুগামীরা জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল নীরবতা। সাইলেন্স মানে নীরবতা। ইন দ্য রুম, সেই রুমের মধ্যে, যেখানে তার ডেড বডিটা রাখা ছিল সেই রুমের মধ্যে পুরো নীরবতা ছিল। অ্যাজ গান্ধীজি, যেহেতু গান্ধীজি। ব্রিথেড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ব্রিথ কথাটার মানে হচ্ছে নিঃশ্বাস, আর লাস্ট মানে শেষ, যে যখন শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, এটা বলা উচিত। যে যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, বা এটা ভালোভাবে বলতে পারি যে যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই জন্য সেই রুমের মধ্যে একটা পুরো নীরবতা ছিল।
কোথায়, কোন কোন বিল্ডিং এর রুমের ভিতর? বিড়লা হাউসের। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ। ওয়ার্ডস মানে হচ্ছে এখানে খবর। ওকে, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ মানে বাপুজি অ্যাপোস্ট্রফি এস মানে কি? বাপুজির মৃত্যুর যে খবর হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, পুরো দিল্লি জুড়ে। লাইক আ ফ্লেম ফ্যান্ট বাই উইন্ড, লাইক মানে মতো, আ ফ্লেম মানে আগুনের শিখার মতো, ফ্যান্ট বাই উইন্ড মানে বাতাস যখন দেয়। সাপোজ একটা বন আছে শুকনো পাতায় ভরা, সেখানে আগুন ধরে গেছে, সেখানে যদি বাতাস দেয়, সেই বাতাসের ফলে আগুনের শিখাটা যেভাবে স্পিডে ছড়িয়ে পড়বে, সেরকমই খবরটা, গান্ধীজির মৃত্যুর খবরটা গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাহলে এখানে খবরটা ছড়িয়ে পড়ার সাথে আগুনের ছড়িয়ে পড়ার একটা তুলনা করেছে। তাহলে যেরকম আগুনের শিখা বাতাস পেয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে, সেরকমই বাপুজির মৃত্যুর যে খবরটা সেটা গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন মানে এখানে মেন আছে, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন মানে পুরুষ এবং মহিলাদের যে দুঃখিত দল, মানে মহিলারাও অনেক দুঃখিত ছিল। তোমরা যদি ইতিহাস পড়ো জেনে থাকবে যে গান্ধীজি সবাইকে একসাথে নিয়ে আন্দোলন করতে পছন্দ করতো, যে মহিলা এবং পুরুষ সবাই যেন একসাথে আন্দোলন করে, তাহলেই তো আমাদের মধ্যে কানেক্টিভিটি বা কালেকটিভিটি যেটাকে বলি সেটা গড়ে উঠবে। ওকে, শুধুমাত্র পুরুষ একটা সমাজকে কখনোই ঠিক করতে পারে না। সেই জন্য গান্ধীজি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা কাজে যেন মহিলারাও তাদের যোগদান দেয়। তো সেই জন্য অনেক মহিলারা, যেসব মহিলাকে গান্ধীজি পথ দেখিয়েছিলেন, সেই সব মহিলারা দুঃখিত হবে না, এটা কিভাবে হতে পারে? তো সেই জন্য বলছে যে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন মানে দুঃখিত মানুষের দলগুলো, মানুষের মানে এখানে পুরুষ এবং মহিলাদের দলগুলো, হ্যাড কালেক্টেড মানে জড়ো হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউসের চারিপাশে। আউট অফ এভরি উইন্ডো মানে প্রত্যেকটা জানালার বাইরে, ওয়ান কুড সি একজন দেখতে পেত, মানে আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম, আমি যদি জানলার দিকে তাকাতাম, আমি দেখতে পেতাম, এটাই বলছে। ওয়ান কুড সি মানে একজন দেখতে পেত আ ব্রাউন ব্লার ফেসেস, ব্রাউন মানে বাদামি, ব্লার মানে আবছা, আবছা মানে এখানে বলতে যাচ্ছে দুঃখিত, যা যেখানে কোনো আনন্দ নেই যেই মুখগুলোতে, সেই রকম আবছা ব্রাউন মানে বাদামি মুখগুলোকে জানালা দিয়ে দেখা যাচ্ছিল। একজন দাঁড়ালে ওখানে দেখতে পেত ওরকম আবছা দুঃখিত মুখগুলো। ব্লার মানে অ্যাকচুয়ালি আবছা, আর ব্রাউন মানে বললাম বাদামি। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। ওকে, দে ডিড নট মেক তারা কোনো শব্দই করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অপ্রাকৃতিক, আনন্যাচারাল কথাটার মানে কি? অপ্রাকৃতিক, যেটা সাধারণ নয়। ওকে, অপ্রাকৃতিক সাইলেন্স মানে নীরবতা। যেমন ক্লাসে যদি হঠাৎ করে আমি কোনোদিনও গিয়ে দেখলাম যে স্টুডেন্টসরা পুরো চুপচাপ বসে আছে, কোনো শব্দ নেই, একটা পিন ফেলালেও সেখানে আওয়াজ হবে, তো সেই রকম আনন্যাচারাল, সেটা আমার অপ্রাকৃতিক মনে হবে। তো সেরকম মনে হচ্ছিল যে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অপ্রাকৃতিক ভাবে নীরবতা। কারণ সাধারণত যদি কেউ মারা যায় সেখানে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, কিন্তু এখানে মানুষজনেরা এতটাই হতবাক ছিল, এতটাই অবাক ছিল যে গান্ধীজি যে আমাদের দেশের জন্য এত কিছু করেছে, তাকে শেষমেশ এরকম ভাবে মারা যেতে হলো। তো মানুষেরা এতটাই হতবাক হয়ে পড়েছিল যে তারা কোনো প্রথমে রিয়েকশন, কোনো তাদের মুখ থেকে আওয়াজ বেরাচ্ছিল না। যখন আমরা কোনো প্রিয় কারোর যদি মৃত্যুর খবর পাই, প্রথম কয়েক মিনিট আমরা কিভাবে রিয়েক্ট করতে হবে সেটাই খুঁজে পাই না, মানে হতবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি, তারপরে কান্না চোখে জল আসে, রাইট? সেই মুহূর্তটাকে বলছে যে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, মানে মানুষ এতটাই অবাক হয়ে পড়েছিল যে কেউ আওয়াজ করতেই পারছিল না। কারণ কেন আওয়াজ করতে পারবে? একটা তোমরা কথা ভাবো যে গান্ধীজি কে ছিলেন? গান্ধীজি একজন জমিদার পরিবারের ছেলে ছিলেন। জমিদার মানে একটা সমৃদ্ধ বড়লোক বাড়ির ছেলে ছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছেন ল নিয়ে, অ্যাডভোকেট, উকিল নিয়ে। তাহলে
তিনি ইংল্যান্ডে তখনকার সময়, এখনই যদি বিদেশে গিয়ে কেউ পড়াশোনা করে আসে উকিলের, বিশেষ করে ল নিয়ে, সে অনেক অহংকার করে বেড়ায় যে আমি ইংল্যান্ড থেকে পড়ে এসেছি ল, কিন্তু সে তখনকার সময় পড়ে এসছে, দিয়ে সাউথ আফ্রিকাতে প্র্যাকটিস করেছে। সাউথ আফ্রিকাতেও তিনি অনেক আন্দোলনে যোগদান করেছিলেন। সাউথ আফ্রিকাতেও গান্ধীজিকে অনেক সম্মান করা হয়, যেহেতু সাউথ আফ্রিকাতে তিনি নিপীড়িত যারা ডেপ্রাইভড সেকশন, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের জন্য তিনি অনেক সেখানে কাজ করেছিলেন। তো সেই রকম একজন ব্যক্তি, তার এত ব্রাইট ফিউচার, তিনি চাইলে গোটা বিশ্বের যে কোনো বড় বড় আদালতে যেতে পারতেন, ইন্ডিয়াতে আদালতে কাজ করতে পারতেন, কিংবা কোনো বড় ল কলেজে তিনি প্রফেসর হতে পারতেন, কিন্তু সেই সব তার ব্রাইট ফিউচার সে ছেড়ে ব্লেজার ব্লেজার পরে যিনি ঘুরতেন, তিনি ওরকম দামি পোশাক ছেড়ে একটা ধুতি পরে সাধারণ মানুষের সাথে রাস্তায় আন্দোলন করতেন, যেখানে সে জানতো না যে আমি কিছু টাকা পাবো, খেতে পাবো না কিনা, কোনো কিছু না ভেবেই তার ব্রাইট ফিউচার ছেড়ে সে দেশের মানুষের কথা ভেবে বা দেশের মানুষের মধ্যে দেশভক্তি গড়ে তোলার জন্য তার সবকিছু ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে, সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করা শুরু করেছিল, পুরো গ্রাউন্ড লেভেলে। যে গরিব মানুষ, এখনকার নেতাদেরকে দেখা যায় যে হচ্ছে যে সে অনেক বড় লিডার, বাট সে থাকে পুরো গরিব লোকের মতো, তোমরা দেখতেই পাবেন, রাইট? অথচ পায়ে হেঁটে ঘুরতে বেরোয়। এখন তো একটা নেতা যদি গাড়ি নিয়ে বেরোয়, এখন 30টা গাড়ি বেরোয়, মানে একটা নেতা যদি রাস্তায় বেরোয় 30টা গাড়ি যায়, কিন্তু সে পায়ে হেঁটে চারিদিকে ঘুরে বেড়াতো, কারণ সে চাইতো যে সাধারণ মানুষের সাথে যেন সে নিজেকে কানেক্ট করতে পারে। ওকে, এরকম ধরনের একজন মানুষ। আমরা সামান্য যদি এখন আমাদের যে ফেভারিট স্টার, সাপোজ একজন ক্রিকেটার, আমি চাই না এরকম হোক, বাট একজন আমাদের যারা আমরা যাকে আইডিয়াল বলে মনে করি, তাদের সাথে যদি হঠাৎ এরকম কিছু হয়ে যায়, আমরা প্রচুর দুঃখ পাই, তাই তো? কিন্তু মানে মহাত্মা গান্ধী, যিনি দেশের জন্য এত কিছু করেছেন, তার সাথে এরকম হয়েছে, মানুষ দুঃখ পাবে, এটা একটা পুরো স্বাভাবিক ব্যাপার, রাইট? ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যেন, ওকে, যেন এটা ছিল, টাইম মানে সময়, স্টুড মানে দাঁড়িয়ে গিয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়ে গিয়েছিল, স্টিল, স্টিল মানে স্তব্ধ বা স্থির। এখানে স্টিল কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টিল মানে তবুও, এখনো, এগুলোও হয়, কিন্তু সেগুলো অ্যাডভার্ব। যখন তবুও, এখনো হয়, তখন অ্যাডভার্ব স্টিল ওয়ার্ডটা। কিন্তু এখানে স্টিল মানে কি বলছে? স্টিল মানে স্থির, স্তব্ধ, দাঁড়িয়ে যাওয়া, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল, মানে যেন সময় স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, মানে সবাই চুপচাপ ছিল, যেন সময় দাঁড়িয়ে গিয়েছিল। ফর দোজ ফিউ মিনিটস, সেই কিছু মিনিটের জন্য বা কিছু মুহূর্তের জন্য। দ্য পিপল, লোকজনেরা, ওয়ার টু স্টান্ট টু স্পিক, লোকজনেরা এতটাই হতবাক ছিল যে তারা কথা বলতে পারছিল না। এরকম আমরা সেন্টেন্স বলে থাকি, আই ওয়াজ টু ইল টু গো টু স্কুল, যে আমি এতটাই অসুস্থ ছিলাম যে স্কুলে যেতে সক্ষম ছিলাম না, বা স্কুলে যেতে অক্ষম ছিলাম। বা এরকম বাংলাটা বলতে পারি, স্কুলে যেতে আমি প্রচুর অসুস্থ ছিলাম, মানে স্কুলে যাওয়ার জন্য আমার ক্ষমতা ছিল না। ওকে, এরকম বলে থাকি। তাহলে দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক, মানে লোকজনেরা এতটাই অসুস্থ ছিল যে তারা কথা বলতে পারছিল না। ইন দ্য বিগনিং মানে প্রথমের দিকে। ওকে, দুটো জিনিস হয়, অ্যাট দ্য বিগিনিং আর ইন দ্য বিগিনিং। যখন কোনো ঘটনা শুরু হয়েছে, পুরো শুরুর মুহূর্তকে আমরা বলি অ্যাট দ্য বিগিনিং। আর শুরু থেকে কিছুক্ষণ যখন এই সময়কালটাকে ধরি, যে শুরুর দিকে যেটাকে বলি, সেখানে বলি ইন দ্য বিগিনিং। ওকে, তাহলে ইন দ্য বিগিনিং মানে শুরুর দিকে লোকজনেরা কথা বলতে পারছিল না, এতটাই তারা হতবাক ছিল। লেটার পরে, দে ক্লেমার্ড, ক্ল্যামার কথাটার মানে হচ্ছে ডিমান্ড লাউডলি, মানে জোর গলায় কোনো কিছু দাবি করাকে কি বলা হয়? ক্ল্যামার। তোমাদের বইয়ে এটাই দেওয়া আছে যে দে ক্ল্যামার, তারা জোর গলায় দাবি করেছিল। ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি মানে হয় বন্যভাবে, ওয়াইল্ডলি মানে এরকম মানে জেনারেলি বলে যে জন্তু জানোয়ারদের মতো করে চিৎকার করা, কিন্তু এখানে ওরকম বলাটা উচিত হবে না। এখানে তোমরা বলবে যে খুব জোর গলায় তারা চিৎকার করে দাবি করে উঠেছিল। শাউটিং অ্যান্ড ক্রাইং, শাউটিং মানে কি? চিৎকার করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড
ক্রাইং, ক্রাই মানে কাঁদা, ক্রাইং মানে কেঁদে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে শাউটিং অ্যান্ড ক্রাইং মানে তারা কেঁদে কেঁদে এবং জোর গলায় চিৎকার করে করে তারা কি দাবি করেছিল, যে তাদের দিকে বাড়িতে যেন ঢুকতে দেওয়া হয়, এটাই বলবে পরে। দে জসেলড, জসেল কথাটার মানে হচ্ছে ঠেলাঠেলি করা। এই যে হাতের কুনুই দিয়ে, এরকম হাতের কুনুই দিয়ে ঠেলাঠেলি করে আগের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, এটাকে বলা হয় জসেল। দে জসেল, তারা ঠেলাঠেলি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওয়ান অ্যানাদার মানে পরস্পরকে। রেসিপ্রোকাল প্রোনাউন তোমরা পড়ে থাকবে, দুটো আছে, একটা হচ্ছে ইচ আদার আর একটা ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে দুজনের মধ্যে, আর যখন দুজনের বেশির মধ্যে পরস্পরকে বোঝায় তখন হচ্ছে যে ওয়ান অ্যানাদার হয়। যেমন আমরা যদি বলি আমরা 5 বন্ধু পরস্পরকে প্রচুর ভালোবাসি, তাহলে উই লাভ ওয়ান অ্যানাদার। ওকে, এখানে যেহেতু দুজনের বেশি আছে সেই জন্য ইচ আদার নয় ওয়ান অ্যানাদার হয়, পরস্পরকে। তাহলে দে জসেল্ড ওয়ান অ্যানাদার, তারা পরস্পরের মধ্যে ঠেলাঠেলি করেছিল আর এগিয়ে যাওয়ার জন্য। ইন আ স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড কথাটার মানে হচ্ছে যে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করা এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ভিড়ভাট্টা করা। ওকে, স্ট্যাম্পেড মানে বলবে ভিড়ভাট্টা। তাহলে একটা তারা ভিড়ভাট্টার মধ্যে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পরস্পরকে ঠেলাঠেলি করে। টু ব্রেক ইনটু, ব্রেক ইনটু একটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হচ্ছে যে এন্টার। তোমরা পড়ে থাকবে ব্রেক ইনটু মানে কি এন্টার, এন্টার মানে কি প্রবেশ করা। তাহলে এখানে টু ব্রেক ইনটুর জায়গায় আমি বলতে পারি টু এন্টার, এন্টার মানে প্রবেশ করা, টু এন্টার মানে প্রবেশ করতে। তাহলে টু ব্রেক ইনটু মানে প্রবেশ করতে। দ্য হাউস, সেই ঘরের মধ্যে, যেই ঘরে গান্ধীজির দেহ রাখা ছিল সেই ঘরের মধ্যে প্রবেশ করতে সেই লোকেরা নিজেদের মধ্যে মানে ভিড়ভাট্টার মধ্যে নিজেদের মধ্যে কি করছিল, ঠেলাঠেলি করছিল পরস্পরকে কোনোই দিয়ে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওকে, এবং তারা জোর গলায় দাবি করছিল যে তাদের দিকে যেন ঢুকতে দেওয়া হয় এবং তারা চিৎকার করছিল এবং কাঁদছিল। রাইট, দে ক্লেমড, সরি এখানে বলা আছে কাম, CALM, কাম কথাটার মানে হচ্ছে শান্ত। ওকে, কাম মানে শান্ত, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয় যে সে কিরকম শান্ত। তাহলে এখানে কিন্তু কামটা অ্যাডজেক্টিভ নয়, এখানে এটা ভার্ব। এখানে কাম মানে হচ্ছে শান্ত হওয়া বা শান্ত করা। ওকে, দুটো হয়। এখানে বলছে যে দে কাম, তারা শান্ত হয়েছিল। আ লিটিল, কিছুটা, তারা কিছুটা শান্ত হয়েছিল। ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, ইট ওয়াজ অ্যানাউন্সড এটা প্যাসিভ ভয়েসে আছে। যখন এটা ঘোষণা করা হয়েছিল, অ্যানাউন্স মানে ঘোষণা করা, আর তার ভিত্তি হচ্ছে ইডি যোগ হবে অ্যানাউন্স, তাহলে এটা প্যাসিভ ভয়েসে সবসময় ভিত্তি হয়তো। তাহলে ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হয়েছিল, দ্যাট দে উড বি অ্যালাউড, আবার প্যাসিভ ভয়েস, যে দে উড বি অ্যালাউড, যে তাদের দিকে, অ্যালাউ কথাটার মানে কি সম্মতি দেওয়া, যে তাদের দিকে সম্মতি দেওয়া হবে বা অনুমতি দেওয়া, কেউ অ্যালাউ বলে, তাদের দিকে অনুমতি দেওয়া হবে। টু সি মানে দেখতে, সি মানে দেখা, টু সি মানে দেখতে, ইনফিনিটিভ। গান্ধীজি মানে গান্ধীজিকে দেখতে, বিফোর দ্য ফিউনারেল, শেষকৃত্যের আগে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো, তারা কিছুটা হলেও শান্ত হয়েছিল যখন এটা ঘোষণা করা হয়েছিল যে তাদের দিকে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে দেখতে, বিফোর দ্য ফিউনারেল মানে শেষকৃত্যের আগে। when one is faced, one মানে একজন, when one is faced যখন একজন সম্মুখীন হয়, ফেস মানে সম্মুখীন হওয়া বা কোনো কিছুর মুখোমুখি দাঁড়ানো। তাহলে when one is faced যখন একজন সম্মুখীন হয়, with the shock মানে আঘাতের সাথে, of a loved one's death মানে প্রিয় একজনের মৃত্যুর। তাহলে লাভড ওয়ান মানে প্রিয় একজনের, আর ডেথ মানে মৃত্যু। ওকে, ডেথ ওয়ার্ডটা হচ্ছে যে নাউন, এখানে তিনটা ওয়ার্ড আছে ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে কি ডেথ, ডেথ মানে কি মৃত্যু, এটা হচ্ছে নাউন। আরেকটা হচ্ছে ডাই, ডাই মানে কি মারা যাওয়া বা মরে যাওয়া। ওকে, সরি এখানে লিখছি ডাই, ডাই মানে কি মারা যাওয়া, এটা হচ্ছে ভার্ব। আরেকটা ওয়ার্ড আছে ডেড, DEAD, ডেড এটা হচ্ছে মানে মৃত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
ওকে, তাহলে তিনটা ওয়ার্ড কি কি বললাম, একটা হচ্ছে ডেথ মানে মৃত্যু যেটা নাউন, ডাই মানে মারা যাওয়া ভার্ব, আর ডেড ডিইএডি ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমাদের ওয়ার্ড দেওয়া আছে ডেথ, তাহলে বলছে ওয়েন ওয়ান ইজ ফেসড যখন একজন সম্মুখীন হয় বা মুখোমুখি করে, উইথ দ্য শক মানে আঘাতের সাথে, অফ লাভড ওয়ান্স ডেথ মানে প্রিয় একজনের মৃত্যুর যখন মুখোমুখি হয় একজন, ওয়ান হুইম্পার্স একজন কাঁদে, হুইম্পার্স মানে কথাটা কি দিয়েছে তোমাদের বই, মেক্স লো ক্রাইং নয়েজেস মানে আস্তে আস্তে কাঁদা শুরু করে। ওকে, যেমন কেউ যদি মারা যায়, যখন মারা যায় তাদের বাড়ির লোকেরা কি করে, মানে কাঁদা শুরু করে, চিৎকার করে, নয়েজ মানে মানে নয়েজ মানে বলতে পারো তোমরা চিৎকার করা হয়, গন্ডগোল করা হয়, আওয়াজ করা হয়। ওকে, তাহলে নয়েজ মানে বলবে চিৎকার করে। ওকে, যখন কারো বাড়ি, যখন কারো একজনের প্রিয় কেউ মারা যায়, ভালোবাসার লোক মারা যায়, তখন সে কাঁদে, চিৎকার করে। হোয়াট উইল বিকাম অফ মি নাও, এটার মানে কি, এখন আমার কি হবে। হোয়াট উইল বিকাম অফ মি মানে আমার এখন কি হবে, নাও নাও মানে এখন, আমার এখন কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি যে সে আমাকে ছেড়ে চলে গেছে। হি হ্যাজ লেফট মি এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমার লিভ কথাটার মানে কি, LEAVE, লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, সেটার V2 এবং V3 হচ্ছে লেফট। তাহলে হি হ্যাজ লেফট মানে সে ছেড়ে চলে গেছে, মি মানে আমাকে, তাহলে সে আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার কি হবে। এটাই তো কাঁদতে কাঁদতে বলে। জেনারেলি তোমরা দেখে থাকবে যখন কোনো বৃদ্ধ মানুষ মারা যায় বা কোনো লোক মারা যায়, তখন তার স্ত্রী তার ডেড বডির কাছে এরকম কাঁদতে থাকে যে এবার আমার কি হবে, রাইট। তাহলে বলছে যে যখন আমাদের ভালোবাসার কেউ মারা যায়, যখন আমরা এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হই, তখন আমরা কি করি, আমরা কাঁদি, চিৎকার করি এবং বলতে থাকি কি যে আমার এবার কি হবে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন uppermost in the mind of the morning people. This was surely মানে নিশ্চিতভাবে এটা ছিল দ্য কোয়েশ্চেন প্রশ্নটি, uppermost মানে বেশিরভাগ জনের, ইন দ্য মাইন্ড মানে মনের মধ্যে, বেশিরভাগ জনের মনের মধ্যেই এই প্রশ্নটা ছিল যে এবার আমাদের কি হবে। অফ দ্য মর্নিং পিপল, মর্ন মানে হচ্ছে যে, মর্ন কথাটা তোমরা মানে বলবে যে শোক প্রকাশ করা। ওকে, মর্ন মানে MOURN, মর্ন মানে হচ্ছে শোক প্রকাশ করা, আর মর্নিং মানে হচ্ছে শোক প্রকাশ। ওকে, তাহলে শোক মানে শোক প্রকাশ করছিল যেই লোকগুলো, তারা তাদের মনে একটা কোশ্চেন শিওরলি নিশ্চিতভাবে ছিল যে এবার আমাদের কি হবে। এখানে একটা প্রশ্ন আছে, তোমরা অনেকে ভাববে যে গান্ধীজি চলে গেছে এবার দেশ স্বাধীন কে করবে, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল 1948 সালে, স্বাধীনতা তখন অলরেডি ভারত পেয়ে গেছে। তাহলে এখানে কেন বেশিরভাগ লোকের মানে প্রশ্ন জাগবে যে গান্ধীজি নেই, এবার আমাদের কি হবে। এটা একটা বড় প্রশ্ন যে গান্ধীজি তো কাজ কি ছিল, স্বাধীনতা দেওয়া, স্বাধীনতা তখন হয়ে গেছিল, তাহলে এখন গান্ধীজি মারা গেছে, লোকের মানে প্রশ্ন কেন যে এখন আমাদের কি হবে। এটার কারণ হচ্ছে একটু ডিপ, তোমরা যদি মন দিয়ে শোনো যে গান্ধীজির মেন কন্ট্রিবিউশন, মেন যে অবদান আমাদের ভারতে, সেটা হচ্ছে মারপিট করা নয়। মেন অবদান তার কি ছিল, যে সে ভারতীয়দের মধ্যে দেশভক্তি গড়ে তুলতে মানে সফল হয়েছিল। ওকে, ভারতীয় মানুষরা, আমরা যে ভারতীয় সেই ভাবটা আমাদের মধ্যে ছিল না বেশিরভাগ মানুষের মধ্যে। যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে কি যায় আসে যে আমরা ভারতীয় না আমরা বাঙালি। তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে আমাদের দেশ অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। ইংরেজরা পালিয়ে যাওয়ার পরে সেই রাজ্যগুলো জুড়ে একটা দেশ মানে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষ। ওকে, তাহলে মানুষ যে গোটা ভারতের মানুষ, আমরা যে এক, এখনো আমাদের ভারতের মধ্যে কত ডাইভার্সিটি আছে, একটু গেলেই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, আর একটু দূরে গেলেই কালচার পুরোপুরি চেঞ্জ। তাহলে আমরা যে একসাথে এতদিন ধরে আছি, এটা সম্ভব হয়েছে কেন, কারণ আমাদের প্রথম আইডেন্টিটি বেশিরভাগ মানুষের মধ্যে হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া। এই জন্যে আমাদের ন্যাশনাল টিম খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের ন্যাশনাল টিম যখন খেলতে যায় তখন আমরা গোটা ভারতের মানুষ কেউ ভাবি না যে আমি বাঙালি, ও গুজরাটি, ও মহারাষ্ট্রের লোক, ও বিহারি, সবাই আমরা প্রথম আমাদের আইডেন্টিটি কি ভারতীয়। তাহলে এই যে নিজেদের মনের মধ্যে দেশভক্তি গড়ে তুলতে গান্ধীজির অনেক বড় অবদান ছিল, এবং এটা যে স্বাধীনতার
সময় সব হয়ে গেছিল, মানুষের মধ্যে দেশভক্তি গড়ে উঠে গিয়েছিল, এটা মোটেও নয়। আজ পর্যন্ত এরকম বহু মানুষ আছে আমাদের দেশে যাদের মধ্যে ভারত ম্যাটার করে না। ওকে, তাদের মধ্যে তাদের জাতি, তাদের মধ্যে তাদের ধর্ম, তাদের মধ্যে তাদের রাজ্য, এটা বেশি ম্যাটার করে। ওকে, তো দেশভক্তি গড়ে তুলতে গান্ধীজির অনেক বড় অবদান ছিল। সেই জন্য যখন গান্ধীজিকে খুন করা হয়েছিল, বেশিরভাগ মানুষের মনের মধ্যে কোশ্চেন ছিল, একটা প্রশ্ন ছিল যে এবার আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দিকে দেখাচ্ছিল। লুক লাইক মানে মতো দেখানো। ওকে, ইউ লুক লাইক রোনাল্ডো, তোমাকে রোনাল্ডোর মতো দেখায়। ইউ লুক লাইক রোনাল্ডো মানে তোমাকে রোনাল্ডোর মতো দেখাচ্ছে। ওকে, সি ওয়াজ লুকিং লাইক ক্যাটরিনা কাইফ, তাকে ক্যাটরিনা কাইফের মতো দেখাচ্ছিল। সি ওয়াজ লুকিং লাইক। ওকে, তাহলে লুক লাইক কথাটার মানে হচ্ছে যে দেখানো। দে লুকড লাইক, তাদের দিকে দেখাচ্ছিল, কাদের দিকে? সেই মানুষজনগুলোকে যারা ওই বিড়লা হাউসের কাছে ছিল। লাইক লস্ট চিলড্রেন, যেন হারিয়ে যাওয়া শিশু। যেমন গান্ধীজিকে কি বলা হয়? আমাদের দেশের পিতা বলা হয়। তাহলে যখন কারো পিতা বা মাতা কেউ হারায়, তার অবস্থা যেরকম হয়, লোকগুলোকে দেখে সেরকম মনে হচ্ছিল, যে যেন তাদের দিকে দেখে মনে হচ্ছিল তারা তাদের পেরেন্টস বলতে পারো, যে তাদের পিতাকে হারিয়ে ফেলেছে। লস্ট চিলড্রেন, হারানো শিশু তারা। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন, এটা ছিল প্রশ্নটি। ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের অনেকের মনের মধ্যে, আমাদের অনেকের হৃদয়ের মধ্যেই এটা একটা বড় প্রশ্ন ছিল যে এবার আমাদের কি হবে। দে হার্টস অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম। লেখিকা বলছেন যে যখন আমরা একটু মানে চিৎকার করার পর মানুষজনরা চিৎকার করছিল, দুঃখ পেয়ে গেছিল, কিছুজন কেঁদেছিল, যখন তারপরে গিয়ে বসলো শান্ত হয়ে, তখন তাদের মনে একটা প্রশ্ন জেগে উঠছিল যে এবার আমাদের কি হবে। স্টিল শকড, তখনও সবাই হতবাক ছিল। শক কথাটার মানে বলবে যে হতবাক হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। ওকে, স্টিল শকড, তখনও, সেখানে এই জায়গাটা স্টিল, এই স্টিলের মানে ছিল কি? এইটার মানে ছিল স্থির, থমকে দাঁড়িয়ে যাওয়া। ওকে, এটা ছিল অ্যাডজেক্টিভ। এখানেও স্টিল আছে। স্টিল মানে এখানে তখনও, এখানে এটা অ্যাডভার্ব আর সেটা অ্যাডজেক্টিভ ছিল। তাহলে স্টিল মানে তখনও, শকড, শকড মানে কি? শক মানে আঘাতপ্রাপ্ত, মানে তখনও সবাই হতবাক ছিল, হতবাক বলবে। তাহলে স্টিল শকড, তখনও হতবাক ছিল। অ্যান্ড আনবিলিভিং, আনবিলিভিং মানে মানে অবিশ্বাস্য। আমাদের যখন প্রিয় কোনো মানুষ যদি মারা যায়, তখন কিছু দিন পর্যন্ত আমাদের মনে হয় যে আমরা কোনো যেন দুঃস্বপ্ন দেখেছি, রাইট? তাহলে সেরকম কেউ বিশ্বাস করতে পারছিল না যে গান্ধীজি আর আমাদের মধ্যে নেই। এটা অবিশ্বাস্য লাগছিল। তারা তখনও হতবাক ছিল যখন তারা বসেছিল, এবং এটা অবিশ্বাস্য ছিল তাদের কাছে যে আর গান্ধীজি নেই। উই লিসেন্ড, আমরা শুনেছিলাম। টু দ্য ব্রডকাস্ট, সম্প্রচারে, তখন হচ্ছে টিভি ছিল না, তখন হচ্ছে রেডিওতে সম্প্রচার হতো। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, আমরা সম্প্রচারে শুনেছিলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের মানুষ, লোককে বলতে। টেল কথাটার মানে হচ্ছে বলা, টেলিং মানে বলে, এটা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, যেমন পাস্ট পার্টিসিপল হয় তেমন এগুলো প্রেজেন্ট পার্টিসিপল। উই লিসেন্ড, আমরা শুনেছিলাম ভারতের মানুষজনদেরকে বলতে সম্প্রচারের মাধ্যমে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু, তাদের প্রিয় গান্ধীজি, মহাত্মা গান্ধীজি আর তাদের মধ্যে, আমাদের মধ্যে নেই। ওকে, নো মোর মানে কি? আর নেই। এরকম ডাক্তাররা বলে হি ইজ নো মোর, যে তিনি আর নেই। ওকে, তাহলে লেখিকা বলছেন যে যখন আমরা বসেছিলাম, আমাদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল যে এবার আমাদের কি হবে। আমাদের মধ্যে আমরা তখনও বিশ্বাস করতে পারছিলাম না এটা, যে এরকম একটা ঘটনা হয়ে গেছে। এবং বসে বসে তারা কি শুনছিলেন? ব্রডকাস্টে ভারতের মানুষজনদেরকে সম্প্রচারের মাধ্যমে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই।